আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এখন আমরা কথা বলবো রেমিটেন্স প্রবাহ, জনশক্তি রপ্তানি ও প্রবাসীদের সুযোগ সুবিধা সহ নানা দিক নিয়ে। এবং এই জন্য আমরা আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন সেন্টার ফর এনআরবি এর চেয়ারপারসন MS শেকিল চৌধুরী। আমরা অপেক্ষা করছি দর্শক জুমে কানেক্ট হওয়ার জন্য, MS শেকিল চৌধুরীর সঙ্গে কানেক্ট করার জন্য। জি শেকিল ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি শেকিল ভাই, আজকে যেহেতু আমরা কথা বলবো রেমিটেন্স, জনশক্তি রপ্তানি ও প্রবাসীদের সুবিধা অসুবিধা নিয়ে, প্রথমে আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, রেমিটেন্স আমাদের প্রবৃদ্ধি ভালোই হচ্ছে, কিন্তু জনশক্তি রপ্তানির যে গতি সেটি মন্থর রয়েছে, সেটি কিভাবে বাড়ানো যায়? আপনাকে অনেক ধন্যবাদ। রেমিটেন্স বেড়েছে ২৬ বিলিয়ন ইউএস ডলার এসছে ডিসেম্বর পর্যন্ত, জানুয়ারি ডিসেম্বর সময়ে। এটি এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বৃহৎ, এবং ডিসেম্বর মাসে সবচেয়ে সেরা মাস হিসেবে আমাদের ইতিহাসে চিহ্নিত হয়ে থাকলো এই পর্যন্ত 2.6 বিলিয়ন ইউএস ডলার। আপনি মনে করতে পারেন যে এই গতি প্রবাসীদেরকে যদি আমরা স্মুথ সিচুয়েশন দিতে পারি, জি তাদেরকে দেশে এবং বিদেশে যদি আন্তরিকতার পরিবেশ দিতে পারি, এই দেশপ্রেমিক মানুষগুলোর রেমিটেন্স বাংলাদেশে আরো বাড়বে। এটি জি আপনি মনে করতে পারেন আমরা খুব অদূর ভবিষ্যতে এটি ৩০ বিলিয়ন ক্রস করব ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ। থেকে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে শুধু রেমিটেন্স নয়, বিনিয়োগ বৃদ্ধি করেও বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। যে এক্ষেত্রে প্রসঙ্গ ধরে আরেকটি প্রশ্ন করতে চাই, আমরা রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন তারা কি কি সুবিধা আশা করতে পারে গভর্নমেন্টের কাছ থেকে, এবং আপনি যেহেতু সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন, সেক্ষেত্রে আপনার কি মনে হয় তারা কি কি সুবিধা আশা করতে পারে? সবচেয়ে আগে আশা করে তার নিরাপত্তা, দেশে এবং বিদেশে। জি বিদেশে সে আশা করে তার কাজের ক্ষেত্রে যখন বিপদে পড়বে তার মিশন যেন তার পাশে দাঁড়ায়। জি এটি অনেক ঘাটতি আছে। মিশনের লোকবল অনেক কম। আমাদের প্রবাসী মানুষগুলো অনেক বেশি। এখানে আন্তরিকতাও কোনো সময়ে ঘাটতি দেখা দেয় মিশন কর্মকর্তাদের মধ্যে। এই জায়গাগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি, এই ছোট জনবল দিয়েও সম্ভব হবে তাদেরকে হয়তো আরো একটু ভালো সার্ভিস দেয়া। মানসিকতার পরিবর্তন যদি করতে পারি। জি আর দেশে তারা চায় তাদের আর্থিক নিরাপত্তা এবং ব্যক্তিগত নিরাপত্তা। দুটো কারণে এভাবেই বললাম যে জি বিষয় সম্পত্তি যেগুলো আছে, প্রবাসীরা বিদেশে থাকে বলে তাদের এগুলো বেদখল হওয়ার প্রবণতাটা আমরা দীর্ঘদিন যাবৎ দেখেছি। জি জি যখন জি যে রাজনৈতিক দল, যে প্রভাবশালী ব্যক্তিবর্গ এসছেন, তারাই সকলে প্রবাসীদের উপরে চড়াও হয়েছেন। জি অনেক ক্ষেত্রে আমি এগুলো যদি বন্ধ হয়ে যায়, প্রবাসীদের বিনিয়োগ, তাদের ইনভেস্টমেন্ট এগুলো বেড়ে যাবে, এবং তারা এই দুটো জায়গাতে নিরাপত্তা চান। আরেকটা জি জিনিস নিরাপত্তা চান যে ব্যক্তিগতভাবে একজন প্রবাসী যেন কোনোভাবে নাজেহালের শিকার না হন বিভিন্ন প্রাতিষ্ঠানিক কারণে। জি অনেক রকমের তাদের অসঙ্গতি, ত্রুটি বিচ্যুতি থাকে। তারা অনেক তথ্য সবসময় যথাযথভাবে সরবরাহ করতে পারেন না। জি বিশেষ করে অনেক অদক্ষ মানুষ বা কম শিক্ষিত মানুষ বিদেশে গেছেন যারা প্রবাসী হিসেবে আছেন। আমাদেরকে মূল শক্তি দিচ্ছেন, আমাদের অর্থনীতিতে রক্ত প্রবাহ তারা সরবরাহ করছেন। কিন্তু তাদের অনেক রকমের জ্ঞানের হয়তো কিছু ঘাটতি থাকে, যে কারণে তারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হন। বিভিন্ন সংস্থা, ট্যাক্স অথরিটির মাধ্যমে অনেক সময় জি হয়, আইন প্রয়োগকারীদের মাধ্যমে হয়, ভূমি রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে হয়, এবং বিচার ব্যবস্থায় হয়। আমি অনুরোধ করব এই জায়গাগুলো যদি একটু ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এই মানুষগুলোকে বিবেচনা করা যায়, ৫ বছরের টার্গেটে আমরা প্রবাসীদের কাছ থেকে ৫০ বিলিয়ন ইউএস ডলার রেমিটেন্স খাতেই বাংলাদেশের ব্যাংকিং চ্যানেলে পেতে পারি। জি শাকিল ভাই, এক্ষেত্রে আপনি দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের একটু ভাগ করলেন। সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাই যে আসলে অনেক অদক্ষ শ্রমিকও বিদেশ গিয়ে আমাদের দেশের জন্য রেমিটেন্স আহরণ করছে। তাদেরকে কিভাবে দক্ষ করা যায়, অথবা যে জনশক্তি রপ্তানি করা হচ্ছে তাদের দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায়? এখানে আমি দুটো কথা বলতে চাই। অদক্ষ শ্রমিক আমি পাঠাবো না, আমরা এই কথা বলি না। নিশ্চয়ই আমার অদক্ষ শ্রমিক যেগুলো আছে সেগুলোকেও তো কাজের হাত দিতে হবে। কাজে জি লাগাতে হবে তার হাতকে। তার শারীরিক সক্ষমতাকে আমার সম্পদ বিবেচনা করে তাকে কাজে লাগাতে হবে। সুতরাং সেই জায়গাটাতে আমার প্রায় ৮০% মানুষ, জি অত্যন্ত গ্রামাঞ্চল থেকে মানুষগুলো গিয়েছেন। হয়তো তিনি কৃষি কাজ করতেন, ছোট একটা কাজ করতেন। তিনি জি এখন মোটামুটি সক্ষমতার একটা জায়গায় চলে গেছেন। আর্থিক খাতে এরা অদক্ষ। জি এদেরকে আমার ঠিক
সেইভাবে দক্ষ করে তুলবার খুব জায়গা নেই। তবে দক্ষ শ্রমিক যে কাজগুলো করেন সেই কাজে আমি কিছুটা ট্রেনিং দিয়ে যদি আমি পাঠাতে পারতাম এবং জি, সেখানে হয়তো আমার নতুন আরো এভিনিউ ডেভেলপ, জি, এটি অনেকে ভুল করেন এখানে যে অদক্ষ শ্রমিক যে জায়গায় যাচ্ছে সেখানে কিন্তু তার ট্রেনিং এর আর প্রয়োজন নেই। সেটা তার জন্য ওখানে যথেষ্ট। শুধু জি, ভাষা জ্ঞানটা যদি একটু সে জানে আর ওখানকার যদি আইন কানুন সম্পর্কে তার একটু ধারণা থাকে, তাহলে কিন্তু মোটামুটিভাবে সে যেভাবে যাচ্ছে তাতেই সে কিন্তু আমাদের জন্য নিজের জন্য উপার্জন করতে পারবে জি, এবং সেই টাকাটা বাংলাদেশে আসছে। আর দক্ষ বা আধা দক্ষ যে জিনিসগুলো আছে সেগুলোর জন্য যদি আমরা কিছু ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি, আমাদের দেশে কিন্তু অবকাঠামো আছে। এই যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি যেগুলো বলে, জি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় এই টিটিসি আছে। জি, বেসরকারি খাতেও আছে। কিন্তু জি, এগুলোকে ইউটিলাইজ করতে পারছি না। কারণ যারা বিদেশে যেতে চান, তারা তাৎক্ষণিকভাবে চলে যেতে চান। এটি জি, আর্থিক কারণ। যেহেতু তিনি যেদিন থেকে কাজ শুরু করবেন সেদিন থেকেই তিনি একটা সরবরাহ পেয়ে যাবেন। জি, সুতরাং এখানে একটা পলিসি কি আমরা নিতে পারি কিনা একটু দেখা যেতে পারে যে কিছুদিন যাবার আগে তাদেরকে কিছু ট্রেনিং দিয়ে কিছু ভাষা জ্ঞান দিয়ে যদি দিতে পারতাম, টিটিসি গুলোতে যখন তিনি থাকবেন একটা ছোট্ট একটা যদি কস্ট তার জন্য আমি বেয়ার করতে পারতাম এই সময়টাতে, হয়তো তখন বহুগুণিত ভাবে আমাকে রিটার্ন দিতে পারত। আচ্ছা, এখন কস্ট কে বিয়ার করে? এখন শাকিল তো ভাই। কস্ট বেয়ার করে তারা নিজেরা নিজেদের মতো করে যায়। জি, এটি এবং বিনামূল্যে করার ব্যবস্থা করা যায় কিনা? বিনামূল্যে করে যদি আমি পাঠাতে পারতাম, যদি মনে করতাম যে ইট ইজ ন্যাশনাল ইনভেস্টমেন্ট। এই জি, শ্রমিক কিন্তু আমি কোনদিনই বলছি না যে এ আমার জন্য কোন কাজের নয়। এই শ্রমিক আমার অর্থনীতির মূল শক্তি। জি, আপনি ২৬ বিলিয়ন নগদ টাকা আপনি পেয়েছেন ক্যাশ। এটার সাথে কোন ট্যাক্স রেমিটেন্স কিচ্ছু জড়িত নাই। কোন জি, রকমের ধান্দা নাই এটার মধ্যে। একেবারে জি, পিওরলি ব্যাংকিং চ্যানেলে আসছে। এই হিসেবটাই কিন্তু আমরা দিচ্ছি। আবার জি, ব্যাংকিং চ্যানেলের বাইরে কোম্পানিরও অনেক রেমিটেন্স আসছে। জি, সেগুলোও কিন্তু আমার ইকোনমিতে আমাকে ইনজেক্ট করছে। জি, গ্রামের অর্থনীতির প্রায় ৮০% আপনার এই প্রবাসী শ্রমিকের অবদান। জি, এখানে জি, মানে অবশ্যই। মানুষের ক্রয় ক্ষমতা, কার্যক্রম, তাদের বিনিয়োগ, ছোট, ছোট হাঁস মুরগি খামার থেকে শুরু করে ছোট দোকানটা গড়ে তোলা, একটা ছোট্ট একটা ইনভেস্টমেন্ট করা, এগুলো কিন্তু আমাদের প্রবাসীরা করছেন। তাদেরকে আরো কমফোর্ট যদি আমরা দিতে পারি স্থানীয়ভাবে, তাহলে আরো বেশি আসবে এবং জি, শাকিল ভাই, জি, আপনার সাথে আমি একমত হতে চাই যে আমাদের অন্তর্বর্তী সরকারের পর থেকে আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে রেমিটেন্স যোদ্ধারা। এটা অনেকেরই মতামত, হ্যাঁ? সেক্ষেত্রে তো প্রবাসীদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আপনাকে আমি যে প্রশ্নটি করতে চাচ্ছি যে আমরা দেখি যে মিডল ইস্টেই আমাদের প্রবাসীদের প্রায় ৮০ ভাগ। মিডল ইস্ট ছাড়া অন্যান্য ইউরোপের যে শ্রমবাজার রয়েছে সেগুলো এখনো এক্সপ্লোর করা যাচ্ছে না কেন? আমাদের প্রবাসী ভাই যারা রয়েছে তাদেরকে ওই মার্কেট সম্পর্কে আসলে একটু অবগত করা যায় কিনা? সেখানে অপরচুনিটি ক্রিয়েট করা যায় কিনা? আপনাকে আমি একটি তথ্য দিই। এই যে প্রায় ১,৭০,০০,০০০ মানুষ দেশের বাইরে গেছেন কর্মসংস্থানের জন্য বাংলাদেশ থেকে, যেটি আমাদের কাছে পরিসংখ্যান আছে সেই সময়ের কথা বলছি। এই ১,৭০,০০,০০০ মানুষের মধ্যে ৮৫ থেকে ৮৭% মানুষ শুধু তাদের ব্যক্তিগত উদ্যোগে গেছেন। সেখানে জি, কিন্তু কোনো রাষ্ট্রীয় উদ্যোগ নেই। জি, আমি এই সরকার কেন সকল সরকারের কাছেই অনুরোধ করি যে এই শ্রমবাজারটাকে অথবা আপনাকে ইকোনমিক ওয়ার্ল্ড যদি বলেন, শুধু শ্রমবাজার বলব কেন? এরা অর্থনীতির শক্তি। একজনের হচ্ছে টাকা আর একজনের হচ্ছে কায়িক শক্তি। জি, আমার এই অর্থনৈতিক শক্তিটাকে বিকশিত করবার জন্য, বাজারটাকে আরো বিস্তারিত করবার জন্য মধ্যপ্রাচ্যের দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যকে ছাড়া যাবে না। কারণ অদক্ষ শ্রমিকের জি, সবচেয়ে বড় প্যারাডাইস হচ্ছে সেটা। জি, সেটা আমাকে রক্ষা করতে হবে। এবং সেখান থেকে রেমিটেন্স কিন্তু অলমোস্ট তাদের আয় রোজগারের প্রায় ৮০, ৮৫, ৯০% তারা দেশে জি, পাঠায়। ইউরোপের দেশগুলো, আমেরিকার দেশগুলোতে যদি পাঠাতে হয় তাহলে কিছুটা দক্ষতা দিয়ে, কিছুটা টেকনিক্যাল স্কিল দিয়ে যদি তাদেরকে পাঠাতে পারতাম, সেই বাজার কিন্তু সাধারণভাবে সাধারণ একজন মানুষের পক্ষে খুঁজে বের করা কঠিন। এটি রাষ্ট্রীয় উদ্যোগ দরকার। জি, এখানে রাষ্ট্রীয় উদ্যোগে কি দরকার? রাষ্ট্রীয় একটি উদ্যোগে কি টিম হওয়া সহায়তা দরকার? উচিত। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটা টিম হওয়া উচিত। যে টিমের কাজ হবে সারা বছর এই বাজারগুলোকে খোঁজ করা, রক্ষণাবেক্ষণ করা, জি, তদারকি করা, আইন কানুনগুলো দেখভাল করা, যেসব দেশে যারা আছেন তাদেরকে খুঁজে নেওয়া। এখন কিন্তু সেই কাজ কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় করছেন না। আমি আগেও জি, বলেছি, অতীতেও বলেছি, একটা টিম হওয়া উচিত যাদের কাজই হবে নতুন বাজার সৃষ্টি করা, খুঁজে বের করা, এক্সিস্টিং বাজারগুলোকে রক্ষা করা, সেখানে নার্সিং করা। মনে করতে হবে একটি রাষ্ট্রীয় বিনিয়োগ এটি। এই জি, মানুষগুলো যে যাচ্ছে তারা কিন্তু অনেক রকমের টাকা পয়সা কিন্তু আমাদের দেয়। জি। নানানভাবে।
শুধু যে রেমিটেন্স পাঠাচ্ছে তা নয়, যাবার সময় পাসপোর্ট করে সেখানে সরকার টাকা পায়। আরো জি নানান রকমের কাজকর্ম করে তাকে যেতে হয়, সেখানেও কিন্তু অনেক সরকারই তারা টাকা পয়সা দিয়ে যাচ্ছে। এবছরই আপনি ২০২৪ এর কথা যদি বলেন, প্রায় ১-১০ লক্ষ মানুষ দেশের বাইরে গেছেন। নিশ্চয়ই এখানে পরিবহন সুবিধা গ্রহণ করেছেন, অনেক রকমের সুবিধা নিয়েছেন যেগুলোর অর্থনীতিতে আমাদেরকে যোগান দিয়েছে, ডোমেস্টিক মার্কেটেও জি দিয়েছে। আর আন্তর্জাতিক মার্কেট থেকে যে টাকাটা ইনবাউন্ড রেমিটেন্স আসছে সেটা তো সরাসরি আমাকে ফরেন কারেন্সিতেই দিচ্ছে। জি সুতরাং এই জায়গাগুলোকে চিহ্নিত করবার জন্য আমি আমাদের অনুষ্ঠানে একটা, হয়তো আপনারা দেখেছেন, এর মধ্যে একটা অনুষ্ঠান হয়েছে। আমরা সেখানে অনেক রকমের কথা বলেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমন্ত্রণ করেছিলাম। প্রবাসী মন্ত্রণালয় মন্ত্রীকে আমন্ত্রণ করেছিলাম। উনি নানান রকমের ব্যস্ততার মধ্যে থাকায় উনি সময় দিতে পারেন নাই। অত্যন্ত দক্ষ মানুষ। আমরা আশা করব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী শুধু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়ে থাকুন। কারণ এটা জি অত্যন্ত বড় একটা বিষয়। জি, অবশ্যই শাকিল ভাই, আমরাও আশা করি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রত্যেক বছর সবসময় যেন মার্কেট রিসার্চ নিয়ে থাকে এবং ইউরোপে আমাদের শ্রমবাজার কিভাবে আরও বড় করা যায় সেটি দিকে নজর দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম রেমিটেন্স প্রবাহ, জনশক্তি রপ্তানি ও প্রবাসীদের সুযোগ সুবিধা সহ নানা দিক নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সেন্টার ফর এনআরবি এর চেয়ারপারসন MS শেকিল চৌধুরী। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।